নমস্কার, আমি ডক্টর বাপ্পাদিত্য হর। আমি একজন সিনিয়র কনসালটেন্ট, নারায়ণা আর.এন. টেগর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। আমি আজ আপনাদের কাছে কিছু কমন প্রশ্ন নিয়ে এসেছি, যেটা প্রায়শই আমাদের ওপিডিতে পেশেন্ট বা তাদের বাড়ির লোকরা আমাদের সাথে প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন। তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি সহজভাবে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম যেটা কমন প্রশ্ন, যে আমরা একজন ট্রান্সপ্লান্ট সার্জনের কাছে কখন যাব। তো ইউজুয়ালি ট্রান্সপ্লান্ট লিভার যখন খারাপ হয়ে যায় তখনই আমরা তার ট্রান্সপ্লান্ট করতে বলি। তার মেনলি দুটো ক্রাইটেরিয়া আছে, আমরা একটাকে বলি অবজেক্টিভ ক্রাইটেরিয়া, আর একটা সাবজেক্টিভ বা ক্লিনিক্যাল কিছু ক্রাইটেরিয়া। যেটা অবজেক্টিভ কিছু স্কোরিং সিস্টেম আছে, যেটাকে আমরা বলি মেল্ড স্কোর, MELD স্কোর। তো এটাতে আমরা, আজকালকার দিনে সবার কাছে স্মার্টফোন আছে, তো আপনি যদি আপনার বা আপনার যে রিলেটিভ যার লিভার খারাপ, তার আপনি যদি ক্রিয়েটিনিন, বিলরুবিন, আয়এনআর আর সোডিয়ামের রিপোর্টগুলো, আহ, এই মেল ক্যালকুলেটর, আপনি অনলাইনে গুগল করলেই এরকম ধরনের ক্যালকুলেটর আপনি পেয়ে যাবেন। তো সেই ক্যালকুলেটরে যদি আপনি এই রিপোর্টগুলো দেন, অটোমেটিক ওরা একটা মেল স্কোর আপনাকে দিয়ে দেয়। তো আমাদের দেশে এখন যেটা ক্রাইটেরিয়া, তো আপনার যদি মেল স্কোর আপনি দেখেন আপনার 15 থেকে বেশি আসছে, 15 বা তার থেকে বেশি, তো আপনার একজন ট্রান্সপ্লান্ট সার্জনের কন্ট্যাক্টে থাকা উচিত। অ্যান্ড আপনি আপনার ক্যাডাভারিক লিভার ট্রান্সপ্লান্টের জন্য আপনি হসপিটালে রেজিস্টারও করাতে পারেন। সেকেন্ড, যেটা সাবজেক্টিভ বা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আমি বলি, সেটা হচ্ছে আপনার বারবার পেটে জল আসছে, আপনার 2বার বা 3বার পেট থেকে জল বের করতে হয়েছে, বা আপনার বারবার রক্ত বমি হচ্ছে, আপনার এন্ডোস্কোপি করেও আপনার সেটা বন্ধ হচ্ছে না, বা আপনার পেটের জলে একটা ইনফেকশন হয়ে গেছে, বা কখনো আপনি এনসেফালোপ্যাথি বা আপনার লিভার খারাপ হওয়ার জন্য আপনার ব্রেনেও সেই প্রভাবটা পড়ছে, আপনি চিনতে পারছেন না লোকজনকে, আপনি জিনিসপত্র ভুলে যাচ্ছেন, আপনি দিনের বেলায় বেশি ঘুমোচ্ছেন, রাত্রের বেলায় জেগে থাকছেন। তো এই সিমটমসগুলো থাকলে আপনার একজন ট্রান্সপ্লান্ট সার্জনের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করা উচিত। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার লিভার ট্রান্সপ্লান্ট অপারেশনের পরে আপনি আবার নরমাল জীবন ফিরে পেতে পারেন। আপনার যে লাইফ এক্সপেক্টেন্সি, সেটা একদম নরমাল মানুষের মতোই হয়ে যেতে পারে। তো ইউজুয়ালি অপারেশনের পরে আপনার যে প্রফেশন, সেই প্রফেশনে আপনি ফেরত যেতে পারেন। আপনি যদি বিজনেসম্যান হন, আপনি যদি টিচার হন, বা আপনি যদি কিছু খেলাধুলোর জগতেও আছেন, তো সেই জায়গাটাও আপনি ফেরত যেতে পারেন। ইনফ্যাক্ট আমাদের দেশে ট্রান্সপ্লান্ট গেমস বলে একটা জিনিস হয়। তো সেখানে বিভিন্ন রেসিপিয়েন্টরা ওখানে গিয়ে অপারেশনের পরে একটা খেলা টাইপের পার্টিসিপেশন হয়। তো সেটা দেখানোর জন্য যে অপারেশনের পরেও বা ট্রান্সপ্লান্ট করার পরেও আপনি নর্মাল লাইফে ফিরে যেতে পারবেন। এখন হোয়াটসঅ্যাপের যুগ, তো আমাদের কাছে আমাদেরই অপারেশন হওয়া অনেক পেশেন্ট আমাদের অপারেশন হয়ে গেছেন হয়তো 1 বছর আগে, ভিডিও পাঠান, ছবি পাঠান, তারা মানালি ঘুরতে গেছেন, তারা কাশ্মীর ঘুরতে গেছেন। তো এই ব্যাপারগুলো দেখে আমরাও খুশি হই, আর আমি এই মেসেজটাই দিতে চাই যে অপারেশনের পরেও আপনি আপনার নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনার নর্মাল প্রফেশন, আপনি যে কাজ করেন সেগুলো করতে পারেন। ইভেন ভ্যাকেশন, আপনি ঘুরতে যাচ্ছেন, সেগুলো আপনি করতে পারেন। তো ইউজুয়ালি লিভার ট্রান্সপ্লান্ট অপারেশনের পরে আমরা পেশেন্টকে 15 দিন হসপিটালে অ্যাডমিট রাখি। তো তারপরে ডিসচার্জ করে দেওয়া হয়। তারপরে অ্যানাদার 15 দিন আমরা হসপিটালের আশেপাশে কোথাও থাকতে বলি, সো দ্যাট 3 দিন বা 4 দিন ছাড়া ছাড়া আমরা একবার ওনার ব্লাড টেস্ট বা এগুলো দেখে আমরা ওনাকে ফলো আপ করতে পারি। তো ইউজুয়ালি 3 থেকে 6 মাসের মধ্যে আপনি একদম আপনার পুরনো জীবনে, বা আপনি যে কাজ করতেন, আপনার যে প্রফেশন ছিল, সেটাতে আপনি ফেরত যেতে পারেন। তবে একটা জিনিস আমি হাইলাইট করতে চাই, যদি অপারেশনের আগে আপনি খুব সিক থাকেন বা আপনার অসুস্থতা বেশি থাকে, তো আপনার রিকভারি হতে একটু টাইম লাগতে পারে। হ্যাঁ, অবশ্যই লিভার ট্রান্সপ্লান্ট অপারেশনে একটা বড় অপারেশন। এই অপারেশনে কিছু রিস্ক থাকে। তবে আজকাল সার্জিক্যাল এক্সপার্টাইজ, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট আর এক্সপেরিয়েন্স বাড়ার জন্য ওভারঅল কম্পিটিশন আগের থেকে অনেকটাই কম। তবে আমরা বলতে পারি যে 7 to 10% পেশেন্টের একটা রিস্ক থাকে। তবে এই রিস্কটাও ডিপেন্ড করে আপনি অপারেশনের আগে কতটা সুস্থ আছেন বা আপনি কতটা অসুস্থ আছেন।
ইউজুয়ালি আমরা যে ৩টে রিস্ক মেন আমরা বলি অপারেশনের সময় বা অপারেশনের পরে হওয়ার চান্স থাকে, সেটা ১ নম্বর হচ্ছে ব্লিডিং। সেটা রক্তপাত হওয়া। অপারেশনের লিভার খারাপ হয়ে গেলে আমার রক্ত পাতলা হয়ে যায়, প্লেটলেট কাউন্ট কমে যায়। সেজন্য অপারেশনের সময় বা অপারেশনের পরে রক্তপাত হওয়ার চান্স থাকে। ২ নম্বর রিজেকশন। সেটা হচ্ছে আমরা যখন অন্য শরীর থেকে কোনো একটা জিনিস আমার শরীরে লাগাই, তো বডি ন্যাচারাল রিঅ্যাকশন সেটাকে রিজেক্ট করার। তো সেই জন্য আজকাল আমাদের কাছে অনেক আধুনিক ওষুধ আছে, যেই ওষুধগুলো দিয়ে আমরা সেই রিজেকশন প্রিভেন্ট করতে পারি। এমন এমনকি এমন কিছু ওষুধও আজকাল এসছে যেটাতে আপনার এই ওষুধের জন্য যে কিডনিতে প্রভাব পড়ে সেগুলোও স্পেয়ার করা যেতে পারে। আর ৩ নম্বর ইম্পর্টেন্ট রিস্ক যেটা আমি বলি ইনফেকশন হওয়ার। তো এই অপারেশন হওয়ার পরে যেহেতু আমরা ইমিউনোসাপ্রেশন দিই, সেজন্য একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো এবারে আমরা জেনে নেব এইগুলোকে আমরা অপারেশনের সময় বা অপারেশনের পরে প্রিভেন্ট করার জন্য কি আমরা ব্যবস্থা নিতে পারি। তো ব্লিডিং। তো আজকাল ব্লিডিং এর জন্য আমাদের যে বিভিন্ন রকম ব্লাড সেপারেশন কম্পোনেন্ট চলে এসছে, যেটা আমরা যেমন প্লেটলেট, আমরা যদি কোনো পেশেন্টের প্লেটলেট কম থাকে সেই আমরা প্লেটলেটটা দিই। কোনো পেশেন্টের যদি প্লাজমার রিকোয়ারমেন্ট থাকে সেই প্লাজমাটা আমরা দিই। এছাড়াও অপারেশনের সময় আমাদের কাছে একটা টিইজি মানে টেগ মেশিন বলে একটা জিনিস থাকে, যেটার সাহায্যে আমরা বুঝতে পারি অপারেশনের সময় কোন ফ্যাক্টরটা পেশেন্টের ডেফিসিয়েন্সি আছে, আমরা স্পেসিফিক্যালি সেই ফ্যাক্টরটাই দিতে পারি। ২ নম্বর হচ্ছে সার্জিক্যাল টেকনিকও এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। অনেক রকম এনার্জি সোর্সেস এসছে যেটা দিয়ে আমরা ব্লিডিং বন্ধ করতে পারি। আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অপারেশন করার সময় আমরা এক ধরনের সার্জিক্যাল লুপ বা এক ধরনের ম্যাগনিফিকেশন চশমা এক ধরনের ইউজ করি, যেটার সাহায্যে আমরা যাতে অপারেশনের সময় আমরা জিনিসটাকে বড় দেখতে পারি। তাতে আমাদের সুবিধা হয় যে কোনো জায়গায় ব্লিডিং হয় সেটা আমরা প্রিসাইজলি, ইজিলি সেটা কন্ট্রোল করতে পারি। ২ নম্বর যে রিস্কটা আমি বলেছিলাম অপারেশনে, সেটা হচ্ছে রিজেকশন। তো রিজেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অনেক রকম অত্যাধুনিক ইমিউনোসাপ্রেসেন্ট মেডিসিনস এসছে। তো সেইগুলো দিয়ে আমরা রিজেকশন প্রিভেন্ট করতে পারি। ৩ নম্বর যেটা ইনফেকশন হওয়ার চান্স থাকে, এটা আমাদের অ্যান্টিসেপসিস যেটা অপারেশন থেকেই আমাদের শুরু হয়। আবার পেশেন্ট যখন পোস্ট অপারেশনে আইসিইউতে থাকে, তো তখন যে রুমটা থাকে সেই রুমটাও এক ধরনের স্পেশাল রুম থাকে, যেটাকে আমরা বলি পজিটিভ প্রেসার রুম। যাতে ইনফেকশন সেই রুমের মধ্যে না আসতে পারে, বা সেই ধরনের সেই রুমে এক ধরনের স্পেশাল ফিল্টারও রাখা থাকে, যেটাকে আমরা বলি হেপা ফিল্টার। সো এই ফিল্টার দিয়ে আপনার যে বাইরের রুম থেকে বাইরে ইনফেকশনটাও ঘরে আসার বাধা তৈরি করে। এছাড়াও আমরা অপারেশনের পরে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিই, ভাইরাল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিই, আর ফাঙ্গাল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিই। তো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারি। আমি সর্বশেষে একটাই কথা বলতে চাই যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা ভাবেন যে আমি ট্রান্সপ্লান্ট করাবো। ওনার হয়তো ফ্যামিলিতে কেউ ডোনেট করার জন্য রেডিও থাকেন। কিন্তু ওনারা আজকে করাবেন, ১ মাস পরে করাবেন বা ৬ মাস পরবে, এই ডাইলেমার মধ্যে একটা থাকেন। তো আমি বলব এই ডাইলেমার মধ্যে থাকবেন না। আপনি যদি ডিসাইড করেন, আপনার যদি ডক্টর বলে যে আপনার ট্রান্সপ্লান্টের রিকোয়ারমেন্ট আছে, তাহলে আপনি ডিলে করবেন না। আমরা অনেক পেশেন্ট দেখি এই ডিলে করার জন্য তারা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়েন, তখন আমরা আর তার ফার্দার অপারেশনও করতে পারি না। তো ডোন্ট ডিলে to your transplant. If your surgeon or if your hepatologist advising for a transplant and you have a donor, please don't delay it. আর এছাড়াও আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, আমরা সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি আমার কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো করতে পারেন। আমরা ডেফিনেটলি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।